হন্তদন্ত হয়ে রবিন, শুভ আর নয়ন চৌধুরী বাড়িতে ঢুকল। আফজাল সাহেব তখন তার ফ্যামিলি ডক্টর আরিফের সঙ্গে ওনার মায়ের অসুস্থতার ব্যাপারে আলোচনা করছিলেন। রবিন দৌড়ে এসে, রবিন, আরিফ আঙ্কেল, এখন কি অবস্থা দাদিজানের? আরিফ, টেনশনের কিছু নেই আপাতত, তবে। রবিন, তবে কি? আরিফ, তবে একটা ব্যাড নিউজ আছে। উনি আপাতত ভালো থাকলেও ওনার হার্টের কন্ডিশন খুব একটা ভালো না। রবিন, মানে? আরিফ, মানে ওনার হার্ট 98% ব্লক হয়ে গেছে। এখন এই বয়সে এই পর্যায়ে এসে ওনার অপারেশন করা খুব রিস্ক। আফজাল সাহেব চিন্তিত ভঙ্গিতে, তাহলে কি করণীয় এখন? আরিফ, এখন ওনাকে কোনো স্ট্রেস দিও না, একটু মানসিক চাপ ওনার উপর বিরাট প্রভাব ফেলবে। হার্ট অ্যাট্যাক অবধি হতে পারে। আফজাল সাহেব, এখন কি মাকে হসপিটালে ভর্তি? আরিফ, একদমই না, এখন উনি সুস্থ আছেন। ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। হসপিটালের বদ্ধ পরিবেশে হাঁফিয়ে উঠবেন। বাড়িতে থাকাই বেটা। রবিন, ওকে। আরিফ, ওনার প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। ডাক্তার তার সাহেব সবকিছু বুঝিয়ে বলে বিদায় নিলেন। শুভ আর নয়ন রবিনের সাথে কিছুক্ষণ থেকে সান্ত্বনা দিয়ে তারাও নিজ নিজ বাসায় চলে যায়। সবাই তখন ড্রয়িং রুমে ভারাক্রান্ত মন নিয়ে বসেছিল, হঠাৎ কলিং বেল বেজে উঠল। রান্নাঘর থেকে দিতি চৌধুরী তাদের বাড়ির কাজের লোক রহিমাকে ডেকে দরজা খুলতে বলে। রহিমা দরজা খুলে দেয়। রহিমা দরজা খুলে রিদিমাকে দেখে দুহাত পিছনে গিয়ে দাঁড়ায়। আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে দিতি বেগম বলেন, কে এসেছে রে রহিমা? সবাই তখন অবাক চোখে রিদিমার দিকে তাকিয়ে আছে। রহিমা আমতা আমতা করে বলল, বড় আম্মা, বড় মেডম আইছে। রিদিমাকে দেখে সবাই অবাক হলেও আফজাল সাহেবের তেমন কোনো হেরফের নেই। দিতি বেগম মেয়েকে দেখে এগিয়ে আসেন হাসি মুখে। রিদিমাকে জড়িয়ে ধরতে যাবে তার আগেই রিদিমা বলে উঠল, রিদিমা, বাইরে থেকে এসেছি, এমনিতেই ভাইরাস সংকট। কোনো আক্কেলে আমাকে টাচ করতে আসছো এখন? মম, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর যা যা করতে মন চায় করো তো। তারপর রিদিমা রহিমার দিকে তাকিয়ে, হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে আমার লাগেজটা উপরের রুমে রেখে আয় জলদি। রহিমা মাথা নেড়ে সায় দিয়ে হাত ধুতে চলে যায়। আর রিদিমা ও কথা না বাড়িয়ে নিজের থাকার ঘরের ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। দিতি বেগম, কি মেয়ে, কই এতদিন পর বাড়িতে এলি, একটু জড়িয়ে ধরবি আমাদের, দাদিজান কেমন আছে জিজ্ঞেস করবি, তা না করে। আফজাল সাহেব নিজের স্ত্রীর দিকে তাকিয়ে, আমার মামুনি ওই রকমই দিতি। দিতি বেগম একেবারে পাথর। আফজাল সাহেব ভুল বললে, আমার মামুনি বরফ। দিতি বেগম, রবিন, মা, আপনি একটু স্ট্রেট, তাই বলে এভাবে বলছো কেন? দিতি বেগম এসেছে আপনির চামচা, আপনির হয়ে তদারকি করতে। আকাশ তার মামির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মামিমণি, তুমি এখন যেভাবে কথা বলছো, তার এক রত্তি পরিমাণ রিদিমার সামনে বলতে পারবে? তমা যেখানে মামুই কিছু বলতে পারে না, সেখানে মামিমণি কিভাবে বলবে আপুকে? দিতি বেগম, এই চুপ কর তো তোরা। কেন, আমরা কি ওরে ভয় পাই নাকি? ভয় তো উল্টা ওর পাওয়া উচিত আমাদের, আমরা ওর বাবা মা। আফজাল সাহেব এতদূর আশা করবেন না বিবি সাহেবা। রবিন হেসে, তাজা বলেছ ড্যাড, আপনি আর ভয়? দিতি বেগম রবিনের দিকে তাকিয়ে, এই 2 পিস আজব চিজকে আমি পেটে ধরেছি ভাবতে আমার অবাক লাগে। রবিন, আমি কি করলাম আবার? দিতি বেগম গরম খুন্তির ছেকা খাবি মুখে মুখে তর্ক করলে। রবিন, মম, এটা একবারেই উচিত না, আপনির রাগ তুমি আমার উপর ঝাড়ছ। দিতি বেগম ফুঁসতে ফুঁসতে রান্নাঘরে চলে গেল।
রিদিমা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ডাক্তার নিন টেবিলে বসে রান্নাঘরের দরজায় তাকিয়ে। রিদিমা মমম। দিতি বেগম কি হয়েছে বল? রিদিমা আমাকে কড়া 1 কাপ কফি দাও তো। দিতি বেগম 2 মিনিট বসো, আনছি। রবিন এসে বসে রিদিমার পাশের চেয়ারটাতে। রিদিমা ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে। রিদিমা পড়াশোনা কেমন করছিস? রবিন ভালোই। রিদিমা তা তো হবেই ভালো। এরকম বিউটিফুল ম্যামরা আজকাল ভার্সিটিতে ক্লাস করাই বলে কথা। রবিন চোখ বড় বড় করে মানে। রিদিমা আমার কাছে সব খবর থাকে সেটা তুই ভালো করেই জানিস বাবু। রবিন হুম। রিদিমা তা ভার্সিটির মেয়ে ফ্রেন্ডদের ফেলে টিচারের উপর নজর পড়ল কি করে? রবিন আসতে বলো আপনি, ড্যাড শুনবে। রিদিমা আচ্ছা বল। রবিন আমার কাছে তাকে অন্যরকম লাগে। রিদিমা ভ্রু কুঁচকে কেমন? রবিন রিদিমার দিকে তাকিয়ে মুখ ছোট করে জানি না। রিদিমা অট্টহাসিতে ফেটে পড়ে। রিদিমার হাসির আওয়াজে সবাই অবাক হয়। তমা আকাশের পেটে কনুই দিয়ে খোঁচা মেরে বলে এই ভাইয়া, এটা কি দেখছি? আকাশ রিদিমার দিকে তাকিয়ে বলল এভাবে হাসার কারণ কি? তমা তুমি অবাক হচ্ছ না? আকাশ এভাবে হাসছে দেখে একটু অবাক হয়েছি, কিন্তু কারণটা কি বলতো? তমা বিরক্তি নিয়ে বলল আমি কি জানি? আমিও তো তোমার মতো এখানেই বসে আছি। আকাশ চিন্তার সুরে হুম। ওই দিকে দিতি বেগম রান্নাঘর থেকে 1 কাপ কফি নিয়ে এসে রিদিমার সামনে মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। রিদিমা তার মায়ের দিকে তাকিয়ে বলল, রিদিমা এনি প্রবলেম মমো? দিতি বেগম হঠাৎ এলি খবর দিল না তো? রিদিমা ড্যাডকে বলেছি তো। বলেনি তোমাদের? আফজাল সাহেব তোমার দাদিজানের টেনশনে কাউকে বলা হয়নি, ভুলে গেছি। রিদিমা তাহলে ভুলটা ড্যাড এর মমো। দিতি বেগম আমাদের জানালে ও পারতি। রিদিমা নিজের বাড়িতে ফিরছি, জনে জনে খবর দিয়ে আসতে হবে নাকি এখন থেকে? অদ্ভুত কথা বলো। দিতি বেগম আমতা আমতা করে নানা এমনিতেই বললাম। রিদিমা বলার মতো কোনো ভালো টপিক থাকলে বলো, এসব নিয়ে পড়ো না তো এখন। দিতি বেগম রান্নাঘরের দিকে এগোতে এগোতে, আমি কিছু বললেই তো তোদের কাছে আউলফাউল মনে হয়। রিদিমা রবিনের দিকে তাকিয়ে কি রেকি হয়েছে এরকম বিহেভ করছে কেন মিসেস চৌধুরী? রবিন মিসেস চৌধুরী এখন তার মেয়ের বিয়ে নিয়ে টেনশিত। রিদিমা হোয়াট? রবিন আরে কিছু না, বাদ দাও তো। রবিন রিদিমার কথার মাঝেই আবারও বাড়ির কলিং বেল বেজে উঠল। রবিন অবাক হয়ে ঘড়ির দিকে তাকাল। রিদিমা কটা বাজে? রবিন 8:10। রিদিমা এখন আবার কে এল? রবিন দাঁড়াও দেখছি আমি। সুরাইয়া খান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে রিদিমার দিকে তাকিয়ে বলল আমার দল এসেছে নাকি শুনলাম। রিদিমা দাঁড়িয়ে পড়ে সুরাইয়া খানের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ায় ও মাই গড, ফুপি তুমি তো সেই লেভেলের সুন্দরী হয়ে গেছ। সুরাইয়া খান থাক থাক এখন আর আহ্লাদ দেখাতে হবে না আপনাকে। আসার পর থেকে কোনো খোঁজ নিয়েছেন আমার? রিদিমা আহা রাগ করছো কেন ফুপি? সুরাইয়া খান আমার রাগের কোনো দাম আছে নাকি? রিদিমা এভাবে কেন বলছো মাই সুইট হার্ট? সুরাইয়া খান হয়েছে আর দরদ দেখাতে হবে না। রবিন ততক্ষণে দরজা খুলে দেয়। রবিন দরজা খুলেই স্টেচো হয়ে দাঁড়িয়ে আছে, ভিতর থেকে আফজাল সাহেব হাঁক ছাড়লেন। কে এসেছে রবিন? রবিন ড্যাড তারেক আঙ্কেল আর তার ফ্যামিলি এসেছে। আফজাল সাহেব এগিয়ে এসে রবিনের পাশে দাঁড়িয়ে তো ওদের ভিতরে আসতে দাও, বাইরে দাঁড় করিয়ে রাখলে কেন? রবিন দরজা ছেড়ে সরে দাঁড়ায়। তারেক সাহেব, ঝুমা বেগম,
ইসুয়া আর নিশুয়া সবাই হাসি মুখে বাড়িতে প্রবেশ করল। আফজাল সাহেব, আয় বন্ধু আয়। তারেক সাহেব, এখন খালাম্মা কেমন আছে দোস্ত? আফজাল সাহেব, এখন তো আপাতত ভালো, তবে হেলথ কন্ডিশন অনেক খারাপ। তারেক সাহেব সমবেদনা জানান। তারপর আফজাল সাহেব ঝুমা বেগমের দিকে তাকিয়ে, কেমন আছেন ভাবি সাহেবা? ঝুমা বেগম, খবরটা শুনে বাড়িতে সকলে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন একটু ভালো লাগছে। খালাম্মা সুস্থ আছেন জেনে সবার সাথে ইসুয়াদের পরিচয় করিয়ে দেন আফজাল সাহেব। ইতিমধ্যে আকাশ, তমা, রবিন আর রিদিমা ইসুয়াকে চিনলেও বাকিদের সাথে তেমন কোনো আলাপ পরিচয় না থাকায় সবার সাথে হাসি মুখে পরিচিত হয়। ইসুয়া আর নিশুয়া ড্রয়িং রুমের সোফায় এক কোণে বসে আছে। দু বোনেই অনেক আনকমফর্টেবল ফিল করছিল। অন্যদিকে আকাশ, রবিন, আফজাল সাহেব, তারেক সাহেব আর দেলোয়ার খান আড্ডাক্তার দিচ্ছিল। তমা তার ফোন ঘাঁটতে ব্যস্ত, তার মুখ দেখে বোঝা যাচ্ছে ইসুয়াদের উপস্থিতিতে বড়ই বিরক্ত হয়েছে সে। রিদিমা তখন ও কফি হাতে বসেছিল ডাক্তার নিং টেবিলে, আর চোরা চোখে ইসুয়াকে পরখ করছিল। ইসুয়া নিশুয়ার হাত ধরে বসে আছে। রবিন ও কিছুক্ষণ পর পর তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। ইসুয়া বেচারি পারছে না এক ছুটে বাড়িতে চলে যেতে। রবিন ইসুয়ার অস্বস্তি খুব ভালো করেই টের পায়। রিদিমা তার কফি শেষ করে এগিয়ে আসে ইসুয়াদের দিকে। রিদিমা, তুমি ভার্সিটির সেই ক্যান্টিনের? ইসুয়া, হুম আপু, আমি ইসুয়া। ভার্সিটিতে একবার আমাদের দেখা হয়েছিল। রিদিমা, ইয়েস ইয়েস, আমার সেই ফটোকপি গার্ল। ইসুয়া ভ্রু কুঁচকে, কি বুঝলাম না? রিদিমা, কিছু না, বুঝতে হবে না। এই তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা এখানে বড়দের সাথে বসে বসে বোরিং ফিল করছো। আমার সাথে উপরে চলো, যাবে? নিশুয়া যেন বাড়িটা একটু ঘুরে দেখার অপেক্ষায়ই ছিল, সে জলদি করে বলে উঠল, হ্যাঁ আপু, চলুন চলুন। ইসুয়া নিশুয়ার দিকে চোখ পাকিয়ে তাকাল, তারপর রিদিমার দিকে তাকিয়ে বলল, না আপু, আমরা বোরিং হচ্ছি না। ঠিক আছে। রিদিমা, তুমি আমার ফটোকপি হলেও তোমার বোন কিন্তু ফুল লিটল রিদিমা। সবকিছু কাট কাট বলে ফেলে। এবার যেন ইসুয়া নিশুয়া একটু লজ্জায় মিয়ে গেল। পাশে উপস্থিত থাকা তমার এসব একদমই সহ্য হচ্ছিল না। সে এমনিতেই ইসুয়াকে দুচোখে সহ্য করতে পারে না, তার উপর আজ নিজের বাড়িতে ওদের এমন আপ্যায়ন তার গা জ্বালিয়ে দিচ্ছিল। ইসুয়া হালকা হেসে মাথা নাড়ল রিদিমার কথায়। রিদিমা, আরে এত কোয়ালিটি বজায় রাখতে হবে না তো, এসো তোমরা আমার সাথে। নিশুয়া আর ইসুয়া উঠে দাঁড়ায় রিদিমার সঙ্গে যাওয়ার জন্য। তমার মাথায় তখন স্বয়ং ইবলিশ টোকা মারে, ইসুয়ার যাওয়ার সময় নিজের বাম ঠ্যাং দিয়ে ল্যাং মারে। ইসুয়া বিষয়টা নিজ চোখে দেখে তমা ইচ্ছাকৃতভাবে কাজটা করেছে, কিন্তু ততক্ষণে সে পা সামনে দিয়ে ফেলেছিল বিধায় নিজেকে সামলাতে পারেনি। হোঁচট খেয়ে সামনেই রবিনের গায়ে ঢলে পড়ল। সবাই ইসুয়ার দিকে নজর দেয়, ততক্ষণে রবিনের কাঁধের উপর গিয়ে ইসুয়ার মাথা ঠেকে। রবিন বেচারা শকট খেয়ে বসে আছে। রিদিমা জলদি করে এগিয়ে আসে। রিদিমা, এই আসতে, তুমি ব্যথা পেয়েছ? ইসুয়া নিজেকে সামলে রবিনকে ভর দিয়ে উঠে দাঁড়াতে নিবে, তখনই রবিন চোখ মেরে ইসুয়ার কানের কাছে মুখ এনে বলল, কি মিস অধ্যাপিকা, বিয়ের আগেই আমার কোলে বসার, কাছে এসে জড়িয়ে ধরার এত ইচ্ছে? আগে বললেই তো পূরণ করে দিতাম। এভাবে সকলের সামনে? ইসুয়া ভ্রু কুঁচকে উঠে দাঁড়াল, তারপর রবিনের দিকে তাকিয়ে বলল, সরি। রিদিমা, সরি কেন বলছ? এটা একটা কোইন্সিডেন্স। ইসুয়া কিছু না বলে সামনে এগোতে থাকে। নিশুয়া রবিনের দিকে তাকিয়ে মুচকি হাসে, রবিন ও হেসেই জবাব দেয়।
আকাশ কিছু একটা বুঝতে পেরে রবিনের কাছ ঘেঁষে বসে। রিদিমা ইসুয়া নিশুয়াকে নিয়ে দোতলার সিঁড়িতে পা রাখে। পিছন থেকে দিতি বেগম আর ঝুমা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসার সময় তাদের ডাক্তার। দিতি বেগম ইসুয়া মামুনিরা কোথায় যাচ্ছ? রিদিমা ওদের উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি একটু। দিতি বেগম ওদের নাস্তা করতে দিবি তো আগে নাকি? নিশুয়া আন্টি আমরা একটু ঘুরে আসি আগে। দিতি বেগম কিছু বলতে যাবে তার আগেই ঝুমা বেগম বলে উঠলেন এই মেয়েকে নিয়ে আর পারি না, এক জায়গায় থাকতে মন চায় না, শুধু চরকির মতো ঘুরে। দিতি বেগম হেসে ছাড়ুন তো ভাবি, ওরা এই বয়সে একটু মজা করবে সেটাই তো স্বাভাবিক। আমার মেয়ের মতো রোবট বানাবেন না। রিদিমা ইসুয়া নিশুয়া উপরে যায়। আর দিতি বেগম, ঝুমা বেগম নিজেদের আড্ডাক্তার চালায়। আকাশ রবিনের পিছনে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসে। রবিন চোখ ছোট করে এই ভাই তুই থার্ড জেন্ডার এর মতো আচরণ করছিস কেন? আকাশ তোর ব্যাপার কি বলতো? থুড়ি তো গোলমাল আছে। রবিন আকাশের কথায় কান না দিয়ে উঠে দাঁড়ালো আর হালকা করে গাইল গোলমাল হাইন ভাই সব গোলমাল হাইন। আকাশ বিষয়টা বুঝতে না পেরে জিজ্ঞাসাবোধক দৃষ্টিতে তাকিয়েই রইল। সাদ বেকনিতে বসে ফোনে অনলাইনে টিকিট কাটার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তার বারবার মনে হচ্ছে তাকে লুকিয়ে লুকিয়ে কেউ দেখছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার নিজের কাজে মন দেয় সাদ। হঠাৎই তার চোখ যায় সামনের বাসার বেকনিতে। সেই বিদেশিনী। সাদ চোখ নামিয়ে ফেলে, হঠাৎ সাদের ফোনে কল আসে কারো। কলটা রিসিভ করতেই কেউ ভাঙা ভাঙা গলায় বাংলা উচ্চারণ করল, হ্যালো মিস্টার এহসান একটু সামনে তাকাবেন। সাদ বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা সেই বিদেশিনীই কল করেছে। কলটা কানে রেখেই সে সামনে তাকালো, সাথে সাথে সে প্রচণ্ড রাগে ফেটে পড়ে। আর কলটা কেটে নিজের বেলকনি থেকে উঠে রুমে চলে যায়। আর বেলকনির দরজা জানালা বন্ধ করে দেয়। সাদ রুমে এসেই তার ফোনটা বেডে ছুঁড়ে মারে। রেগে ফ্লাওয়ার বাস্কেটটা আয়নায় ছুঁড়ে মারে। ছি! এমন অশ্লীল ড্রেস পরে সামনে এসে এই মেয়ে সাদকে কি ইঙ্গিত করতে চায়? সাদের চোখ দুটো টকটকে লাল হয়ে ওঠে। এমন কুরুচিপূর্ণ ইঙ্গিতে মুখোমুখি আগে কখনোই হয়নি সাদ। এমন সাহস একটা অপরিচিত মেয়ে কি করে দেখাতে পারে? তার আত্মসম্মানবোধ বলতে কি কিছুই নেই। নিজেকে কি করে কেউ এত নিচুতে নামাতে পারে তা সাদ বুঝতে পারছে না। হঠাৎ সাদের ফোনে মেসেজের টুন বেজে উঠল, যাতে স্পষ্ট লেখা আই ক্যান ডু এভরিথিং ফর ইউ রাহসান। সাদের রাগ যেন আকাশ ছুঁল, সে এমন একটা কাজ করে বসল যা তার সাথে মোটেও যায় না। তার কাছের কেউ স্বচক্ষে দেখলে বিশ্বাসই করত না যে কাজটা সাদ করেছে। সে ফোনটা নিয়ে বেকনিতে গেল পুনরায়। প্রথমে মেসেজের রিপ্লাই দিল গো টু হেল। তারপর ফোনটা এত জোরে নিজের বেলকনি থেকে পাশের বাসার যে বেকনিতে মেয়েটা এসে দাঁড়িয়েছিল সে বেকনিতে ঢিল মারে, সঙ্গে সঙ্গে অনেক জোরে আওয়াজ হয়। নিশ্চয়ই ওই বাসার আয়নাটাও গেছে। আয়না ভাঙার শব্দে সেই বিদেশিনী আতকে উঠে আর বিষয়টা বুঝতে পারে। সাদ রেগে আছে বুঝতে পেরে যেই তাকে সরি লিখে মেসেজ দিতে যাবে, তখনই সে দেখল একটা মোবাইল ফোন তার রুমের মেঝেতে পড়ে আছে। মেয়েটা হাসে, মিষ্টি করে হাসে। আর ফিসফিসিয়ে বলে আই লাভ ইট, আই লাভ ইউর বিহেভিয়ার মিস্টার এহসান। সাদ আর রেহানা বেগম ডিনার টেবিলে বসে আছেন। সাদের চোখ দুটো টকটকে লাল বর্ণের হয়ে আছে। আলু আর মাছের তরকারিটা সাদের প্লেটে তুলে দিতে দিতে রেহানা বেগম বললেন, রেহানা বেগম কিরে তোর শরীর ঠিক আছে তো? সাদ ভাত নাড়াচাড়া করতে করতেই জবাব দেয়, হু। ছেলেকে অন্য মনস্ক দেখে রেহানা বেগম বললেন, কি হয়েছে বলবি তো?
না বললে বুঝব কি করে? স্বাদ মা, আমার খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না। একটু ঘুমোতে পারলে ভালো হতো। রেহানা বেগম, একটু খেয়ে যা। স্বাদ ততক্ষণে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, কাল ইভিনিংয়ে আমাদের ফ্লাইট মা, রেডি থেকো। ছেলের কথায় রেহানা বেগমের মনটা আনন্দে নেচে উঠল, পরক্ষণেই আবার ছেলের মন খারাপের কারণটা না বুঝতে পারার দ্বিধায় ভুগতে লাগে। হ্যাঁ রে ভাইয়া, রিদিমা আপু দেশে ফিরেছে বললি না তো? শিলার কথায় অবাকের চরম পর্যায়ে উঠে পড়ে শাহেদ। তারপর অবাক চাহনিতে বোনের দিকে তাকিয়ে বলল, শাহেদ, আমি নিজে ও তো জানি না, তুই কোথায় শুনলি? শিলা, সে কি রে ভাইয়া? শাহেদ ভ্রু কুচকে, কি? শিলা, সত্যিই তুই জানিস না? শাহেদ, আমি কি তোর সঙ্গে মিথ্যা বলছি? শিলা। শাহেদ, রিদিমা এসেছে, তুই কোত্থেকে শুনে এলি? শিলা, আমি আবার কার কাছে শুনব? আমার কি তোমার মতো ডিটেকটিভ গ্রুপ আছে নাকি? শাহেদ, তাহলে? শিলা, বান্ধবীদের সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলাম, একটা ব্ল্যাক গাড়িতে বসে আপুকে যেতে দেখেছি। শাহেদ, তুই ওইটা রিদিমাই ছিল? শিলা, আমি আগের মতো ছোট নেই ভাইয়া, যে মানুষ চিনতে ভুল করব। শাহেদ, ওকে। শাহেদ নিজের পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে কল করতে নাম্বার ডাক্তার ল করে। বেকনিতে এসে দাঁড়ায়। ফোনটা রিসিভ হতেই শাহেদের রাগ মিশ্রিত কণ্ঠ কানে আসে শিলার। শাহেদ ফোনের ওপাশে কাউকে বলছে, তোমাদের কাজে অনেক হেরফের হচ্ছে, টাকাগুলো কি গভর্নমেন্ট থেকে বসে বসে খাওয়ার জন্য পাচ্ছ? কাজে ফোকাস করো, নয়তো বেরিয়ে যাও। ছোট থেকে ছোট সকল তথ্য আমাকে দিতে ভুল হলে পরের বার আর ওয়ার্নিং দেওয়া হবে না, ডাইরেক্ট সাসপেনশন লেটার হাতে পাবে। কথাগুলো বলেই ফোনটা কেটে দিল শাহেদ। তারপর বাইরের অন্ধকার শহরটার দিকে তাকিয়ে হারিয়ে যেতে থাকে। এবার কি সেই সুযোগটা পাবে শাহেদ? একটিবার কি দাঁড়াবে রিদিমার সামনে গিয়ে? এতদিন এই জগতের সকলের কাছ থেকে যেটা আড়াল করে গেছে, যার জন্য ভালোবাসার মানুষটার থেকে এত দূরে, সেটা কি রিদিমাকে এখন বলে দেওয়া উচিত নাকি আরও সময় নেওয়া দরকার? চৌধুরী বাড়িতে সবাই তখন আড্ডাক্তার ব্যস্ত, অনেক জোরাজুরি করে আফজাল সাহেব আজ ইসুয়াদের ফ্যামিলিকে এই বাড়িতে থাকতে রাজি করিয়েছেন। ইসুয়া নিশুয়া দুজনে রিদিমার ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। রিদিমা তার ঘরের বারান্দায় বসে অফিস কল অ্যাটেন্ড করছিল। ইসুয়া অনেক রুচিশীল মানুষ রিদিপু, তাই না রে? নিশুয়া মুখ ভেঙ্গচি, এ তো কি তোর মতো ক্ষেত হবে? ইসুয়া রেগে, আমি ক্ষেত? নিশুয়া, হ্যাঁ, তুই মূলার ক্ষেত, সবজির ক্ষেত, সরিষার ক্ষেত। দরজায় দাঁড়িয়ে হা হা করে হেসে উঠল রবিন। দুবোন অবাক চোখে দরজায় তাকায়, নিশুয়া রবিনকে দেখে যেন সাহস পেল। এগিয়ে গিয়ে দাঁড়ায় রবিনের সামনে। নিশুয়া, আমি ঠিক বলেছি না, ধুলাভাই? রবিন নিশুয়ার গাল টেনে বলে, আমার শালি সাহেবা কি কখনো ভুল বলতে পারে? নিশুয়া, গ্রেট ধুলাভাই। ইসুয়া অল্প চিৎকার করে নিশুয়াকে শাসায়, বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। নিশু, নিচে যা। নিজের বাড়িতে এমন ধমক খেলে কিছু মনে করত না নিশুয়া, কিন্তু এই বাড়িতে ইসুয়ার ধমক খেয়ে অভিমানে চুপ হয়ে যায় নিশুয়া। মুখ গোমরা করে নিচে চলে যায়। খুব রেগে গেছে সে, আর কথা বলবে না ইসুয়ার সাথে মনে মনে ঠিক করে নিয়েছে। নিশুয়ার নীরবে চলে যাওয়াটা রবিনের মনে দাগ টানে। ছোট পিচ্চি মেয়েটা না হয় একটু মজাই করেছে, তাই বলে এরকম শাসন করতে হবে? রবিন ও কিছুটা বিরক্ত হয় ইসুয়ার উপর। বারান্দায় রিদিমা অফিস কলে বেজি। রবিন ইসুয়ার দিকে এগিয়ে এলো। রবিন, এটা কি হলো? ইসুয়া, কোনটা? রবিন, নিশুয়াকে এভাবে বকা উচিত হয়নি আপনার।
ইসুয়া নিজের ছোট বোনকে কিভাবে শাসন করতে হবে এইটা অন্য কারো কাছ থেকে আশা করি আমার শিখতে হবে না। রবিন খুব সাহস হয়ে গেছে, না? ইসুয়ার সাহস আমার আগে থেকেই ছিল, নতুন নয়। রবিন মিস অধ্যাপিকা মুখে মুখে তর্ক করার কি ফল হবে আপনি চিন্তাও করতে পারবেন না। ইসুয়া এইসব থ্রেট অন্য কাউকে দিবেন, ইসুয়া তালুকদারকে নয়। অনেক হয়েছে এমন ব্ল্যাকমেল করার অভিনয়। রবিন তাই বুঝি? আপনি সত্যিই এসব ভয় পান না? ইসুয়ার কাট কাট জবাব না। রবিন ওকে জাস্ট ওয়েট এবং ওয়াচ। ইসুয়া কোনো জবাব দেয় না। রবিন রিদিমার ঘর থেকে বেরিয়ে যায়। ইসুয়া বড় একটা নিঃশ্বাস ফেলে খাটের উপর বসে পড়ে। হঠাৎ আবার দরজা নক করার শব্দে বাইরে তাকায় ইসুয়া। রবিনই দরজায় দাঁড়িয়ে আছে। রবিন তা মিস অধ্যাপিকা আপনি হয়তো এখনো জানেন না, অথবা খবরটা এখন পর্যন্ত আপনার কানে আসেনি যে আপনারা আজ রাতের জন্য আমাদের গেস্ট। ইসুয়ার চোখ দুটো মার্বেলের মতো ঘুরপাক খেতে থাকে। ইসুয়া হোয়াট? রবিন জি আজ আপনারা আমাদের বাড়িতেই থাকছেন। ইসুয়া না, কখনো না, জীবনেও না। রবিন সারা জীবন কই থাকবেন এটা না হয় আমরা দুজন মিলে পড়ে ডিসাইড করব, আপাতত আজ রাত আপনি আমার বাড়িতে আমার হাতের নাগালের মধ্যেই আছেন। ইসুয়া অসহায় মুখে তাকিয়ে রইল। এ যেন বাঘের গুহায় বসে বাঘের সাথেই যুদ্ধ করতে কাঁটাচামচ নিয়ে সামনে বসে আছে ইসুয়া। আজ আর সত্যি সত্যি রেহাই নেই ওই বদ বেটার হাত থেকে। জোরে জোরে কপাল চাপড়াতে ইচ্ছে করছে নিজের। প্রায় 10 মিনিট বসেছিল স্থির হয়ে ইসুয়া। পরক্ষণে ভাবল যে, না তাকেই কিছু একটা করতে হবে। এত রাতে দরকার হলে সে একা বাসায় চলে যাবে। তারপর ও এখানে থাকবে না। যে ভাবা, সে কাজ। বাবাকে বলার প্রস্তুতি নিয়েই নিচে নেমে আসে ইসুয়া। সবাই একসঙ্গে গল্প করছিল। ইসুয়াকে দেখে আফজাল সাহেব আনন্দের সাথে বলে উঠেন, আফজাল সাহেব আরে ইসুয়া মামুনি এসো এসো। রবিন একবার ইসুয়ার চেহারার দিকে আর চোখে তাকায়। ইসুয়া এসে সোফায় বসল। ইসুয়া উসখুস উসখুস করছে। বুঝতে পারছে না কথাটা কি করে বলবে। সবাই যার যার আড্ডাক্তার ব্যস্ত। ইসুয়া তারেক সাহেবের দিকে তাকিয়ে বলল, বাবা অনেক রাত হয়েছে। এবার আমাদের ফেরা উচিত। রবিন মনে মনে ওহো মহারানী এই মতলব আটছে মনে মনে তাইলে। আফজাল সাহেব ইসুয়ার দিকে তাকিয়ে কিন্তু মামুনি তোমরা তো আজ যাচ্ছ না। ইসুয়া সবটা জেনে ও অবাক হওয়ার ভান করে বলল মানে? তারেক সাহেব আর বলিস না মা, তোর আঙ্কেল আমাদের ছাড়তেই রাজি হচ্ছে না। তাই আজ রাতটা আমরা এখানেই থাকছি। ইসুয়া কিন্তু বাবা। দিতি বেগম ইসুয়া মামুনি আজ একটা রাত আমাদের সাথে থাকো না, আশা করি খারাপ লাগবে না। ঝুমা বেগম ভাবি আপনি এভাবে কেন বলছেন, আমরা তো সিদ্ধান্ত নিয়েছিই আজ থাকব। এতে আমার মেয়ে দুটোর মতো থাক আর না থাক। ইসুয়া বুঝে গেছে এদের বুঝিয়ে আর লাভ নেই। এরা বুঝবে বলে মনে হচ্ছে না। আজ এইখানেই 9 নাম্বার বিপদ সংকেত নিয়ে থাকতে হবে তাকে। ওর মা নাছোড় বান্দা, যেটা বলেছে সেটার আর নড়চড় নেই। এইদিকে ইসুয়ার দিকে তাকিয়ে নিশুয়া আর রবিন শয়তানি হাসি দিচ্ছে। সবাই ডিনার করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। রবিনদের বাড়িতে দুটো গেস্টরুম। একটা নিচতলায় রান্নাঘরের পাশে, আরেকটা দোতলার কর্নারে রবিন আর রিদিমার ঘরের মাঝখানে। দুর্ভাগ্যক্রমে ইসুয়া আর নিশুয়াকে দোতলার গেস্টরুমে থাকতে দেওয়া হয়েছে। আর ওদের বাবা মা নিচতলায় রয়েছেন। বাম পাশের রুমটা যে রিদিমার সেটা ইসুয়ার জানা থাকলে ওর ডাক্তার পাশের রুমের মালিক কে সেটা ইসুয়ার ধারণার বাইরে ছিল। রাত তখন 1:45। পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই হয়তো ঘুমে বিভোর।
শুধু ঘুম আসছে না ইসুয়ার চোখে। পাশে থাকা নিশুয়া ও তৃপ্তি নিয়ে ঘুমোচ্ছে। ইসুয়া সহজে কোথাও যায় না, বাড়িতেই থাকে। কারণ তার নতুন জায়গায় ঘুম আসে না। সমস্যা হয়। আজকেও তাই হচ্ছে। অনেক চেষ্টা করেও চোখে ঘুম আনতে অক্ষম সে। কিন্তু তারপর ও অন্ধকার রুমে সে সোজা হয়ে শুয়ে আছে বোনের পাশে। কিছুক্ষণ পর চোখ লেগে এসেছিল ঘুমে। মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। কিন্তু চোখ খুলতে ইচ্ছে করছে না। এদিক থেকে নড়ে অন্যদিকে ফিরবে বলে যেই পাশ কাটতে যাবে, তখনই কারো বুকে তার নাক মুখ বিঁধল। চোখ খুলল তাড়াহুড়ো করে। যেই চিৎকার করবে বলে ঠিক করছিল তখনই কেউ কানের কাছে ফিসফিসিয়ে বলল, চুপচাপ যা হচ্ছে হতে দিন, বেশি বাড়াবাড়ি করলে এর চেয়ে ও খারাপ প্লাস বেশি কিছু হয়ে যাবে। তখন আমাকে দায়ী করতে পারবেন না। ইসুয়া বুঝে গেছে যার খপ্পরে পড়ার ছিল, তার কাছে ধরা পড়ে গেছে সে। বিপদ না বাড়িয়ে চুপ থাকাই শ্রেয়। রবিন ইসুয়াকে কোলে করে নিজের রুমে নিয়ে আসে। ইসুয়াকে খাটের উপর বসিয়ে দিয়ে নিজের রুমের দরজা লাগায়। রুমের লাইট এতক্ষণ অফ ছিল বিধায় অন্ধকারে আচ্ছন্ন ছিল দুজনে। লাইট অন করে ইসুয়ার পাশে এসে বসে রবিন। ইসুয়া নিচের দিকে তাকিয়ে আছে। রবিন ইসুয়ার অস্বস্তি বুঝতে পারে। রবিন এবার বলুন, আপনাকে কি শাস্তি দেওয়া যায়? ইসুয়া। রবিন এভাবে তাকিয়ে কোনো লাভ নেই। আপনি যতটা ইনোসেন্ট সাজতেন চাইছেন ততটা ধোয়া তুলসী পাতা ও আপনি নন মেস অধ্যাপিকা। ইসুয়া চুপ করে থাকে। রবিন সো বলে ফেলুন, কেমন শাস্তি আপনি চান? ইসুয়া কোনোটাই না। গেস্টের সাথে এত রাতে এটা কেমন বিহেভ? রবিন আমি আমার বাড়ির অতিথিদের এতরাতেই আপ্যায়ন করি। ইসুয়া ভ্রু কুচকে তা সব কি মেয়ে অতিথিই? ইসুয়ার কথাটা বুঝতে রবিনের কিছু সময় লাগে, তারপর বলল এত জেনে আপনার কাজ কি? আপনি বরং নিজের চরকায় তেল দিন। বলুন, আপনাকে কি সাজা দেওয়া যায়? ইসুয়া একটা গান শুনান। রবিন পানিশমেন্ট আপনার, আমার না। ইসুয়া আবারও চুপটি মেরে বসে থাকে। রবিন হুট করে বলে উঠে কেসমি। ইসুয়া চোখ বড় বড় করে কি? রবিন ওহ, আপনি তো আবার বাংলা অধ্যাপিকা। বাংলায় বললে বুঝবেন নিশ্চয়ই। আমাকে চুম্বন করুন মিস অধ্যাপিকা। ইসুয়া এটা কেমন ফাজলামি? রবিন এতদিন যতবার আমাদের মধ্যে কি সাদান প্রদান হয়েছে সবই আমার তরফ থেকে ছিল। আজ আপনি সেগুলো সুদে আসলে ফিরত দিবেন আর এটাই আপনার উপযুক্ত শাস্তি। ইসুয়া অসম্ভব। ইসুয়ার রিওয়াক্স দেখে রবিনের কলিজা ফেটে হাসি আসছিল। ইসুয়া বেচারি মুখ গম্ভীর করে বসে আছে। এত রাতে অন্যের বাড়িতে এভাবে জব্দ হতে হবে কখনোই ভাবেনি সে। ইসুয়া দেখুন। রবিন কি দেখব? ইসুয়া শুনুন। রবিন বলুন। ইসুয়া আমাকে যেতে দিন। রবিন দুটি শর্তের একটা তো আগে বেছে নিন তবেই আপনার ছাড়। ইসুয়া। রবিন কি? কোনটাতে রাজি আপনি? এখন এই মুহূর্তে আমাকে চুমু খেতে নাকি আগামী এক সপ্তাহ আমি যা বলবো তা করতে? ইসুয়া এমন করা জুলুম হচ্ছে কিন্তু। আমার সাথে এমন করে কি লাভ আপনার? রবিন আচ্ছা। দুটি শর্তই মাফ দিব। ইসুয়া উচ্ছ্বসিত হয়ে থ্যাংক ইউ। রবিন এত খুশির কিছু নেই মিস অধ্যাপিকা। আমি এই দুটো শর্ত থেকে তখনই মাফ দিব যখন আপনি আমার তৃতীয় প্রস্তাবে রাজি হবেন। ইসুয়া সেটা আরেকটা ফাঁদ। রবিন সে আপনি যাই ভাবেন। ইসুয়া তৃতীয় প্রস্তাবটা কি শুনি? রবিন আমাকে বিয়ে করতে হবে। আমার ফ্যামিলি আপনার বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে যাবে। আপনি সুন্দরভাবে রাজি হয়ে যাবেন।
ইসুয়া, আমাকে ভালোই যেতে দিন। এত রাতে আপনার এতগুলো ফালতু কথা শুনতে ইচ্ছে করছে না। রবিনের ফোনে টুং করে একটা মেসেজ আসলো। রবিন ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে বড় করে লেখা, অনেক জ্বালিয়েছিস মেয়েটাকে, এইবার ওকে ঘরে যেতে দে। রবিন ভ্রু কুঁচকাল। মেসেজটা রিদিমার ছিল। রবিনের হালকা টনক নড়ল। না, এবার বেশিই বাড়াবাড়ি হচ্ছে। বাড়ির অন্য কেউ দেখলে কি ভাববে? নিজের জন্য না হলেও ইসুয়ার জন্য ঘটনাটা লজ্জাজনক হবে। তাই রবিন বেশি দেরি করবে না বলে ঠিক করল। রবিন ইসুয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, জলদি ডিসাইড করুন কি চান। ইসুয়া বুঝল যে এই বান্দার হাত থেকে তার নিস্তার নেই। তাই সে দ্বিতীয় কন্ডিশনটাই বেছে নিল। রবিন, ওকে আগামী 1 সপ্তাহ আমি যা বলবো তা করতে হবে, মনে রাখবেন। আপনার সময় শুরু কাল সকাল থেকে। ইসুয়া আর এক মুহূর্ত দেরি করল না, রবিনের ঘর থেকে বের হয়ে এল। রবিন বেচারা মুচকি হেসে বিছানায় লাফিয়ে পড়ল। বুকের ধরফরানিটা ক্রমশ বেড়ে চলছে ইসুয়ার। থামার নাম গন্ধ নেই। খুব ভয় পেয়ে গেছিল সে। শত হলেও একটা মেয়ে ইসুয়া। ওয়াশরুম থেকে চোখে মুখে পানির ছিটে দিয়ে বেরিয়ে এল ইসুয়া। এখন রাত 2:30 বাজে। বিছানায় পিঠ লাগাতেই ঘুমে চোখ বুজে আসে তার। সাদের চোখে ঘুম নেই। ভালো লাগছে না কিছু। রিদিমার কথা মনে পড়ছে খুব। ভার্সিটির দিনগুলোতে ও এতটা টান অনুভব হয়নি, যা এই কয়েকদিনে গাঢ় আকারের ধারণ করেছে। এই কয়েকদিনের সময়গুলোতে রিদিমাকে সত্যি আরও কয়েক গুণ বেশি করে পেতে ইচ্ছে করছে। সাদ বসে আছে রকিং চেয়ারে। মাথাটা প্রচণ্ড ধরেছে। কফি খেলে ভালো লাগত। চোখ বন্ধ করে চেয়ারে বসে বারবার দুলতে লাগল। হঠাৎই নাকে করা 1 কাপ কফির ঝাঝালো গন্ধ নাকে আসতেই চোখ মেলে তাকালো সাদ। সাদ, ওহ মা তুমি। রেহানা বেগম, এই নে কফিটা ধর। সাদ, থ্যাঙ্কস মা, এটার ভীষণ প্রয়োজন ছিল এখন। রেহানা বেগম, আগে কফিতে চুমুক দে, পরে কথা বলিস। সাদ 2 চুমুক কফি খেল। রেহানা বেগম তার ফর্সা রঙের ছেলের দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছেন। রেহানা বেগম চেয়েছিলেন তার প্রথম সন্তান যেন মেয়ে হয়। কিন্তু যখন তার স্বামী তাকে 7 মাসের অন্তঃসত্ত্বা রেখে অ্যাক্সিডেন্টে মারা যান, তখন সে আর তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তায় পড়েন তিনি। তারপর সাদের জন্ম হয়। মেয়ে সন্তানের ইচ্ছে থাকলেও তখন তার একটা ছেলে সন্তানের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। তাই তিনি সাদের জন্ম নেওয়াতে ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। রেহানা বেগম, এবার বল কি হয়েছে? সাদ, কিছু না মা। রেহানা বেগম, তাহলে তোর মুখ দেখে খুশি মনে হচ্ছে না কেন? সাদ, আমার এত রাতে খুশি হওয়ার কি কোনো কারণ আছে? রেহানা বেগম, অবশ্যই আছে। কাল আমরা দেশে ফিরছি, এতে আমার চেয়েও তোর বেশি খুশি থাকার কথা নয় কি? সাদ, আমি হ্যাপি তো। রেহানা বেগম, তোর মুখ দেখে বোঝা যাচ্ছে না তো। সাদ, একটু ডিস্টার্ব ছিলাম তাই। রেহানা বেগম, তোর সব গোছানো আছে? সাদ, তুমি তৈরি হয়ে নিও। এখন অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও, নয়তো শরীর আবার খারাপ করবে। রেহানা বেগম ঘুমানোর উদ্দেশ্যে পা বাড়াল। সত্যিই বয়সটা বেড়েছে। এখন একটু অনিয়ম করলেই শরীর ভেঙে পড়ে। তাই ছেলের কথা ফেললেন না তিনি। খোলা জানালা দক্ষিণের বাতাসে থেকে যায় পর্দার আড়ালে। কখন তুমি? এসে হেসে বলে দাও, আছি তোমার পাশে। বহুদূর পথ, ভীষণ আঁকাবাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও, আছি আমি পাশে, করো না কিছুতেই ভয়।
কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। এত সকাল সকাল ভাইয়ের দরদ মাখা শীতল কণ্ঠ শুনে 2 কাপ চা নিয়ে ছাদে উঠে আসে শিলা। গানটা গেয়ে চোখ বুজে সকালের ঠান্ডাক্তার বাতাস উপভোগ করছিল শাহেদ। পিছন থেকে ভাইয়ের উদ্দেশ্যে, শিলা বন্ধ করলি কেন? আরেকটু গানা। শাহেদ পিছনে ফিরে বোনের দিকে এগিয়ে যায়, চায়ের কাপ হাতে তুলে নেয়। শাহেদ আপাতত আর না, এখন বরঞ্চ থাক। শিলা তুই খুব ভালো গাস। শাহেদ হেসে অন্যদিকে ফিরে। শিলা খানিকক্ষণ পরে ইতস্তত করে বলে, তা আপুর সাথে কখন দেখা করতে যাবি কিছু ঠিক করলি? শাহেদ হাতে সময় নেই, সামনেই স্টুডেন্টদের সেমিস্টার এক্সাম। শিলা আমাকে একদম বুঝাবি না এসব ভুংভাং। শাহেদ, শিলা আপুকে বাসায় ইনভাইট কর। শাহেদ বিজনেস লেডি রিদিমা চৌধুরীর সময় হবে না তোর সামান্য শিক্ষক ভাইয়ের বাসায় দাওয়াত গ্রহণ করার। শিলা সে পরে দেখা যাবে। শাহেদ বেশি বকবক না করে তুই ব্রেকফাস্ট দে তো টেবিলে। আমি আসছি। শিলা ভাইয়ের আদেশে নিচে নেমে গেল। শাহেদ তার ভাবনার গভীরে তলিয়ে যেতে থাকে। সত্যিই রিদিমার সাথে দেখা করাটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সে ও আর পারছে না নিজেদের মধ্যে এত ভুল বোঝাবুঝি রেখে দূরে সরে থাকতে। সকালবেলা রান্নাঘরে সুরাইয়া খান আর দিতি চৌধুরী কাজ করছিলেন। রবিন ইদানিং একটু বেশিই রান্নাঘরে উকি ঝুঁকি মারছে। বিষয়টা সুরাইয়া খান ভালোই লক্ষ্য করেছেন। সুরাইয়া খান তখন রুটি বলেছিলেন, রবিনের উপস্থিতি টের পেয়ে বললেন, সুরাইয়া খান কি রে? কাকে চাই? মাকে নাকি ফুফুকে? রবিন ফুফুর কথায় রান্নাঘরে ঢুকল। দিতি বেগম মন দিয়ে তার কাজ করে যাচ্ছেন। ছেলের সাথে এখন বিন্দুমাত্র কথা বলার সময় নেই বলে মনে হচ্ছে তার। রবিন সুরাইয়া খানের দিকে এগিয়ে গিয়ে কোমর জড়িয়ে ধরে, দেখেছ ফুফু মোমের চেয়েও তুমি আমার বেশি খেয়াল রাখো। সুরাইয়া খান মানে? রবিন আমি সেই কখন থেকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছি, তুমি ঠিকই খেয়াল করলে মম বুঝল না। দিতি বেগম আপা, হতচ্ছাড়াকে কাজের কথা থাকলে বলে বিদায় হতে বল। আজাইরা টাইম নেই, অনেক কাজ হাতে। সুরাইয়া খান মম ক্ষেপে আছে, কি বলতে এসেছিস বলে বিদায় হ। রবিন ফ্রিজ খুলে একটা আপেল হাতে নিল। আপেলে কামড় বসাতে বসাতে বলল, তোমাদের অনেক কাজ করতে হয়, তোমাদের যাতে কাজ করতে না হয় একটা লোক নিয়ে আসলেই তো হয়। দিতি বেগম সরাসরি বল বিয়ে করে বউ আনতে চাস? এত নাটক করছিস কেন? সুরাইয়া খান হালকা হেসে তা মাথায় হঠাৎ বিয়ে করার ভূত কেন চাপল? তুই তো মেয়ে দেখলে এমন ভাব মারিস যেন তোর সামনে পেতনি দাঁড়িয়ে আছে। রবিন দুষ্টু হেসে তোমার ভাইপো স্বয়ং শাকচুন্নির কবলে পড়েছে ফুফু। আমাকে বিয়ে দাও। সুরাইয়া খান ছোটখাটো পেতনিদের রেখে ডিরেক্ট শাকচুন্নির প্রেমে পড়লি? হায় খোদা। দিতি বেগম পেনপেনানি শেষ হলে রান্নাঘর থেকে যা। রবিন এভাবে বলছো কেন? সুরাইয়া খান তা ভাগ্যবতী মেয়েটাকে? দিতি বেগম পোড়া কপালি মেয়েটা আর কেউ নয়াপা, ওর ভার্সিটির টিচার। সুরাইয়া খান কি বলিস? রবিন তোমরা দুজনই তাকে দেখেছ। এবার দিতি বেগম হাতের কাজ দুহাত দূরে ফেলে ছেলের দিকে এগিয়ে আসেন। দিতি বেগম ফাজলামি করার জায়গা পাস না? রবিন অসহায় মুখ করে সত্যি। সুরাইয়া খান আমি কিছু বুঝতে পারছি না। রবিন ওই যে তারেক আঙ্কেলের বড় মেয়েটা আছে না, ইসুয়া, সেই। দিতি বেগম আর সুরাইয়া খান একজন আরেকজনের দিকে চেয়ে আছেন। রবিন বুঝতে পারছে না তার মা আর ফুফুর কেমন রিঅ্যাক্ট হবে।
দিতি বেগম, সত্যি ইসুয়াকে তোর পছন্দ? সুরাইয়া খান, ওই মিষ্টি মেয়েটা। রবিন, আমি কি করলা নাকি? ও মিষ্টি হলে আমি রসগোল্লা। দিতি বেগম, আমার বিশ্বাস হচ্ছে না ইসুয়া আমার একমাত্র ছেলের বউ হবে। রবিন হা করে আছে। মায়ের এমন কথা একেবারেই আশা করেনি বেচারা। মা যে ইসুয়াকে এতটা পছন্দ করে ধারণার বাইরে ছিল তার। রবিন বুঝতে পারে এবার যা করার তার মাই করে ফেলবে। তাই নিশ্চিন্তে সে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। দিতি বেগম আর সুরাইয়া খান খুশি মনে সবার ব্রেকফাস্ট বানাতে লাগলেন। আর দিতি বেগম তো মনে মনে ঠিকই করে ফেলেছেন খাবার টেবিলে বসলেই আজ তিনি এ বিষয়ে আলোচনা করবেন পরিবারের বড়দের সাথে। আর দেরি করা ঠিক হবে না। মুখের উপর এক জগ পানি পড়তেই ধরফর করে উঠে বসে ইসুয়া। পাশেই নিশুয়া বসে মিটিমিটি হাসছে। ইসুয়া যে পাশে শুয়েছিল সেই দিকে খাটের পাশেই জগ হাতে দাঁড়িয়ে আছে রবিন। ইসুয়া ঘুম থেকে উঠেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রবিন, গুড মর্নিং মহারানী। ইসুয়া, এটা কি ধরনের আচরণ? রবিন সারপ্রাইজ দিল। বিয়ের পর থেকে এত লেট করে ঘুম থেকে উঠলে আরও বিভিন্ন ধরনের সারপ্রাইজ আপনার জন্য তৈরি করা আছে আমার কাছে। ইসুয়া, সকাল সকাল এমন বেয়াদবির কোনো মানে হয় না। ইসুয়ার পরিধান করা জামাটার অধিকাংশ ভিজে চপচপে হয়ে আছে। ইসুয়া হাত দিয়ে বুকের দিকটার পানি ঝাড়তে থাকে। নিশুয়া অসহায় মুখ করে বলল। নিশুয়া, ইস, এবার কি হবে? রবিন ইসুয়ার দিকে তাকিয়ে, শ্রী শ্রী, আমি এত দিক ভেবে দেখিনি। ইসুয়া ভ্রু কুঁচকে বসে রইল খাটের উপর। নিশুয়া ইসুয়ার নীরবতায় খানিকটা ভয় পেয়ে চুপসে আছে। নিশুয়া, এই ভিজা কাপড়ে নিচে যাবি কি করে? ইসুয়া বিরক্ত হয়ে বলল, এত দরদ এখন আর দেখাতে হবে না। যখন পানি দিচ্ছিল তখন তো ঠিকই দাঁত কেলাচ্ছিলি। নিশুয়া চুপ হয়ে যায়। রবিন কিছু একটা ভেবে বলে উঠল, এত রাগছেন কেন জাসিকা রানী? জাস্ট 1 মিনিট। ইসুয়া চোখ বন্ধ করে বসে রইল। নিশুয়া ও নিশ্চুপ। প্রায় 3 মিনিট পর একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়ে এলো রবিন। তারপর ইসুয়ার দিকে তাকিয়ে বলল, রবিন, এতে হবে? ইসুয়া অনেকক্ষণ শাড়িটার দিকে তাকিয়ে বলে উঠল, জি না, হবে না। আমি এখন ব্লাউজ কই পাব? নিশুয়া কিছু বলতে যাবে তার আগেই রবিন দৌড়ে কোথাও চলে গেল। আবার মিনিট খানেক বাদে ফিরে এলো, হাতে ডার্ক রেড কালারের হাফ হাতা গেঞ্জি আর একটা কাপড় কাটার কাঁচি নিয়ে। নিশুয়া, এগুলো কি? রবিন, ওয়েট, দেখতে থাকো শালি সাহেবা। তারপর রবিন তার গেঞ্জিটা পেটের দিক থেকে বেশ খানিকটা কেটে শর্ট করে নিল। ইসুয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা দিয়ে আপাতত ব্লাউজের কাজ সেরে ফেলো। ইসুয়া, হোয়াট? রবিন, নয়তো আর কোনো উপায় নেই। আপনি শাড়ি পরে না খুব একটা, তাই তার কাছে কেয়ামত পর্যন্ত খুঁজলেও একটা ব্লাউজ পাওয়া যাবে না। আর সিনথিয়া ও এসব শাড়ি কাপড় পরে না। আর ওর যে কটা ব্লাউজ আছে ওই সব আমি তোমাকে জীবন গেলেও পরতে দিব না। নিশুয়া উত্তেজিত হয়ে, কেন কেন? রবিন, তুমি বুঝবে না এসব শালি সাহেবা। ইসুয়া চোখ উল্টিয়ে বুঝিয়ে বললেই বুঝবে। রবিন ইসুয়ার দিকে তাকিয়ে চোখ মারে, তারপর দুষ্টুমির সুরে বলল, নিশুয়া সামনে না থাকলে আমি আপনার সামনে বলতে দ্বিধা করতাম না, বাট এখন যখন আপনি শুনতে চাচ্ছেন তাহলে বলেই ফেলি। ইসুয়া আর নিশুয়া কিছু বুঝতে না পেরে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রবিন, আসলে সিনথিয়ার সকল ব্লাউজই 18+ ওই সব বিয়ের আগে আমি আপনাকে পরতে দিচ্ছি না। আর বিয়ের পরে পরলেও অনলি বেডরুম অবধি। ইসুয়া রবিনের কথা শুনে কাশতে লাগল। নিশুয়া লজ্জায় পানি খাওয়ার বাহানা দিয়ে ভাগল। নিশুয়া চলে যেতেই রবিন হা হা করে হেসে উঠল।
ইসুয়া তাকিয়ে আছে এক রাশ রাগ নিয়ে। রবিন হাসি থামিয়ে বলে, সো এটা আমার একটা গেঞ্জি ছিল, আমার গায়ে হতো না, অনেক ছোট ছিল তাই। আপনার ব্লাউজের মাপ হবে আশা করি, না হলেও কিছু করার নেই, এটা দিয়েই কিছুক্ষণ চালাতে হবে। ইসুয়া আর কোনো কথা বলল না। রবিনের হাত থেকে ছো মেরে শাড়ি আর গেঞ্জিটা নিয়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইসুয়া। রবিন পিছন থেকে বিড়বিড় করে বলল, একটা থ্যাঙ্কস অবধি দিল না, হায় রে কপাল। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। ডাক্তার নিন টেবিলে বসে সিনথিয়া ফোন টিপছে, রবিন আর নিশুয়া ডাক্তার মারছে। সিনথিয়ার যেন ইসুয়া নিশুয়া কোনো বোনকেই পছন্দ হচ্ছে না। বাকি সবাই সবার সাথে কথা বলছিল বিভিন্ন টপিক নিয়ে। সিনথিয়া তার বাবা দেলোয়ার খানের পাশেই বসেছিল। রবিনের একপাশে নিশুয়া বসেছে আর অন্য পাশের চেয়ারটা খালি। তার একটা চেয়ার পরেই আকাশ আর তার বউ বসেছে। তারপর বাকি সবাই। দেলোয়ার খান মেয়ের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বললেন, মামনি তোমাকে এখন রবিনের সাথে ঘেঁষে ঘেঁষে থাকা উচিত। সিনথিয়া, ড্যাড আমার যতটুকু করার করছি তো। দেলোয়ার খান, ছোট ছোট কোনো কিছুতে একটু ভুল হলেও আমাদের প্ল্যান বেস্তে যাবে। সিনথিয়া, রবিনের পাশেই বসতাম, বাট মামুর বন্ধুর ওই মেয়ে দুটোকে আমার একদমই সহ্য হচ্ছে না। দেলোয়ার খান সবুরে মেওয়া ফলে। সিনথিয়ার কানে তার বাবার শলা পরামর্শ খুব ভালোভাবেই ঢুকেছে। তৎক্ষণাৎ সে রবিনের অন্য পাশে গিয়ে বসল। রবিনের দাদি মমতা চৌধুরী ও আজ ডাক্তার নিং টেবিলে উপস্থিত। সবাই একটু নীরব হতেই মমতা চৌধুরী বলে উঠলেন, মমতা চৌধুরী বাবা আফজাল। আফজাল সাহেব, জি মা। মমতা চৌধুরী, আমার বড় নাতনি কই? শুনলাম ও এসেছে, একবার ও তো দেখলাম না। রবিন দাদির দিকে তাকিয়ে, দাদিজান আপনি 6টায় জগিং এ বেরিয়েছে। মমতা চৌধুরী হাতের ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, আরও 7 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে তাহলে। আকাশ, হ্যাঁ নানু, 9টা বাজতে এখনো 7 মিনিট বাকি। মমতা চৌধুরী, আমার তোমাদের সাথে কিছু জরুরি কথা বলার ছিল। আফজাল সাহেব, হ্যাঁ মা, বল। সুরাইয়া খান, কি বলবে? দিতি বেগম ব্রেকফাস্টটা করে নিন আগে, তারপর বলবেন না হয়। আমি ও আজ সবাইকে কিছু বলতে চাই। মজার ছলে তারেক সাহেব বললেন, খালাম মা আর ভাবি যান, আমরা বাইরের লোক হয়ে আপনাদের সিক্রেট শোনার ভাগিদার হলাম। দিতি বেগম, সে তো হতেই হবে, আপনারা এত কাছের লোক যেহেতু। ঝুমা তালুকদার এত জলদি আমাদের আপন করে নিবেন ভাবতেও পারিনি। দিতি বেগম, এভাবে বলবেন না, আমরা কি দূরের কেউ নাকি? আফজাল সাহেব, তা ঠিক, তা ঠিক, আমরা সবাই এক সুতোয় গাঁথা। রবিন বুঝতে পারছে তার মা ঠিক কি বলবে, কিন্তু দাদিজান কি বলতে চাচ্ছেন সেটা তার বোধগম্য হচ্ছে না। দেলোয়ার খান মনে মনে হাসছেন। যাক, তার প্ল্যানের প্রথম স্টেপ তাহলে কাজে দিচ্ছে। রিদিমা ঠিক 9টায় সবার সাথে এসে যোগ দিল। রিদিমাকে দেখে মমতা চৌধুরীর মুখের ভাষা হারিয়ে ফেললেন। রিদিমা এসে চেয়ারে বসতে বসতে দাদির দিকে তাকিয়ে বলল, এখন শরীর কেমন আছে আপনার? মমতা, এই তো ভালো। কাল এসেছ, অথচ একবারও দেখা করলে না তো। রিদিমা, কাল আপনার বিশ্রাম নেওয়াটা আমার দেখা করার চেয়েও বেশি জরুরি ছিল। মমতা, আগের মতোই আছো দেখছি এখনো। রিদিমা, বদলাবার কথা দিয়েছিলাম নাকি কখনো? মমতা, না, ঠিক তা না। রিদিমা, ব্রেকফাস্ট করে সকালের মেডিসিনটা জলদি নিয়ে নিন, নয়তো শরীর খারাপ করবে। রিদিমা আর মমতা চৌধুরীর মাঝে মেপে মেপে ঠিক এতটুকু কথাই হল। এই যেন এক বনে ঠিক দুই বাঘ। কারণ
মমতা চৌধুরীর উপর বাড়ির কেউ কথা বলতে পারে না, আর রিদিমার ডিসিশনের উপর কারো কিছু বলার সাহস নেই। রিদিমা, সবাই বসে কেন? ব্রেকফাস্ট শুরু কর। দিতি বেগম নিশুয়ার দিকে তাকিয়ে, নিশুয়া মামুনি, তোমার আপু কই? ইসুয়া তখন সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দিল, এই তো আন্টি, আমি এসে গেছি। সবার চোখ তখন নিশুয়ার দিকে। রবিন তো হা হয়ে আছে। নিশুয়া তার কনুই দিয়ে একটা খোঁচা মারে রবিনকে। রবিন জলদি করে অন্যদিকে ফিরে গেল। দিতি বেগম ইসুয়ার দিকে এগিয়ে গেল। মাশাল্লাহ, পুরাই চাঁদের আলো। তারপর সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসল। সবার খাওয়া যখন শেষের দিকে, তখন মমতা চৌধুরী হালকা কেশে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। মমতা, তোমরা তো দেখছো আমার বয়স হয়েছে, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তাই সবার সাথে একটা সিদ্ধান্ত নিতে চাই। আফজাল সাহেব, কি সিদ্ধান্ত মা? মমতা, বেঁচে থাকতে রিদিমার বিয়ে দেখে যেতে পারবো বলে আমার মনে হয় না, তাই আমি আমার একমাত্র নাতি রবিনের বিয়েটা সচক্ষে দেখে শান্তিতে মরতে চাই। দিতি বেগম, আপনি চাইলে বিয়ে হবে, এখানে মৃত্যুকে কেন টানছেন মা? আমি আজ এই ব্যাপারে কিছু বলতে চেয়েছিলাম। রিদিমা রবিনের দিকে তাকিয়ে, কিরে তোর কি মতো? রবিন গম্ভীর মুখে, আমি আর বলবো? রিদিমা, ও তুই তো বর সেজেই বসে আছিস তাইলে? ইসুয়া মনে মনে, হে খোদা, তোমার মসজিদে 101 ডেকচি সিন্নি দিব, শুধু এই আজব প্রাণীরে বিয়ে করিয়ে আমার ঘাড় থেকে নামাও। আফজাল সাহেব, কিন্তু এই বেকার ছেলের কাছে কোনো ব্যাটা মেয়ে দিব? পুরাই অপদার্থ। রবিন বাবা। তারেক সাহেব রবিনকে বাহবা দিয়ে, মোটেও না, রবিন হীরের টুকরো ছেলে। ঝুমা বেগম, তা আর বলতে, লাখে কয়টা হয় এমন ছেলে? ইসুয়া মনে মনে রবিনের দিকে তাকিয়ে, আরে মা, বল যে লাখে একটাও হবে না এমন লেজ কাটা বজ্জাত ছেলে। দিতি বেগম মমতা চৌধুরীর দিকে তাকিয়ে, মা, মেয়ে হিসেবে? আর কিছু বলতে পারল না দিতি বেগম। মমতা চৌধুরী হাত দিয়ে থামিয়ে দিল ন। তারপর সকলের দিকে তাকিয়ে বললেন, মেয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না, মেয়ে আমার ঠিক করাই আছে। সবাই হা করে মমতা চৌধুরীর দিকে তাকালেন। আকাশ তার দিকে তাকিয়ে বলল, সে কি নানু, তুমি তো দেখি আমাদের চেয়েও ফাস্ট। দিতি বেগম, মেয়ে ঠিক করা আছে মানে? মমতা চৌধুরী, মেয়ে এখানেই আছে। দিতি বেগম আর সুরাইয়া খান একে অপরের মুখ দেখছেন, তবে কি মমতা চৌধুরী ও ইসুয়াকেই পছন্দ করেছেন রবিনের জন্য? রবিন বেচারা নীরব দর্শকের মতো চেয়ে আছে কেবল। এ যেন কল্পনার বাইরে। মমতা চৌধুরীর কথা শুনে ইসুয়া, আফজাল সাহেব আর রিদিমা ভ্রু কুচকাল। দেলোয়ার খান এবার পোর্ন কাটলেন। আম্মা, বিষয়টা সবাইকে বুঝিয়ে বললে বুঝতে সুবিধা হতো। কেমন ধোঁয়াশা তৈরি হচ্ছে। মমতা চৌধুরী, আমি চাই আমার রাজকুমারী সিনথিয়া নানুমনির সাথে আমার দাদু ভাইয়ের বিয়েটা দিতে। আফজাল সাহেব, কিন্তু মা? মমতা চৌধুরী, আমি সিদ্ধান্ত জানিয়েছি, আর কারো কিছু বলার থাকতে পারে বলে আমার মনে হয় না। আফজাল সাহেব আর চোখে তার মেয়ে রিদিমার দিকে তাকালেন। দেলোয়ার খানের সতর্ক চোখ দুটো বাপ মেয়েকে যেন টহল দিচ্ছে। রিদিমা তার বাবাকে চোখ নেড়ে আশ্বস্ত জানায়। মেয়ের কথায় আফজাল সাহেব চুপ মেরে যায়। এদিকে ডাক্তার নিং টেবিলে উপস্থিত একজনের চোখ কঠোর লাল রং ধারণ করল। কাঁটা চামচ হাতের মুঠোতে গেথে রক্তে যে ফ্লোর ভেসে যাচ্ছে সেদিকে কারো কোনো খেয়াল নেই। অন্য একজনের চোখে দৃশ্যটা পড়তেই তার বুকে মোচড় দিয়ে ওঠে। ইসুয়া রবিনের হাতের দিকে তাকিয়ে পাথর হয়ে জমে গেছে। আর কেউ খেয়াল করেনি। সিনথিয়া রবিনের কাঁধে মাথা রেখে বলে উঠল, সত্যি এবার তোকে আমার করে পাব।
তোকে আজ থেকে ফুল এবং ফাইনাল ভাবে তুমি করে ডাক্তারব। রিদিমা তার ভাইয়ের ভিতরের উথাল পাতাল টের পাচ্ছে, কিন্তু পরিস্থিতি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা রিদিমা চৌধুরীর চেয়েও ভালো করে কেউ জানে না। নিশুয়া রবিনের নিশ্চুপ থাকা মেনে নিতে পারছে না। কেন প্রতিবাদ করছে না রবিন, এটা নিয়ে সে খুব অভিমান করল রবিনের উপর। দিতি বেগম যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেললেন। তার মাথায় কিছুই ঢুকছে না। সবার অবাক হওয়া, রাগ হওয়া, পাথর হয়ে বসে থাকার মধ্যে একমাত্র একজনই শেষ চেষ্টা করতে উঠে পড়ে লাগলেন। সুরাইয়া খান তার মায়ের দিকে তাকিয়ে বললেন, সুরাইয়া খান, আমার কিছু বলার আছে মা। মমতা চৌধুরী, তোমার আবার কি বলার থাকতে পারে? সুরাইয়া খান, আমার মেয়ের বিয়ে ঠিক করছো অথচ আমাকেই জানালে না। মমতা চৌধুরী সিনথিয়া রবিনকে ভালোবাসে, ও এই বিয়েতে রাজি। বাকি সিনথিয়ার বাবা। ওর মেয়ের খুশিতেই ওর খুশি। আমি যতটুকু দেলোয়ারকে চিনি, দেলোয়ার খান অবশ্যই আম্মা। সুরাইয়া খান, আর আমি কি চাই? রবিন কি চায় এইটা জানার প্রয়োজন বোধ করলে না? মমতা চৌধুরী, জনে জনে মতামত নিতে হবে নাকি এখন আমাকে? মায়ের ধমকে যেটুকু সাহস সঞ্চার করেছিল সেটুকুও নিভে গেল মুহূর্তেই। বাকিটুকু দেলোয়ার খানের চোখ রাঙানিতেই শেষ। সুরাইয়া খান ও বাকি সবার মতো পাথর হয়ে গেলেন। আর কিছুই করার থাকল না। মমতা চৌধুরী, আর কারো কিছু বলার আছে এই বিষয়ে? রিদিমা তার অরেঞ্জ জুসটা শেষ করে আওয়াজ তুলে গ্লাসটা টেবিলে রাখল। ওকে গাইজ, আমার খাওয়া শেষ, অফিসে যেতে হবে, পরে দেখা হবে। দেলোয়ার খান রিদিমার এই শান্ত ভঙ্গির আচার আচরণে যথেষ্ট অবাক হলেন। এই মেয়েই সবার আগে প্রতিবাদ করার কথা, কিন্তু সে এতটা শান্ত কি করে? রিদিমা টেবিল ছেড়ে দুপা সামনে এগোতে যাবে তখনই মমতা চৌধুরী বলে উঠলেন, তুমি কিছু বললে না তো? রিদিমা, এতে আমার কি বলার থাকতে পারে? মমতা চৌধুরী, তারপর ও তোমার একমাত্র ভাইয়ের বিয়ের কথা চলছে। রিদিমা হেসে, কথা চলছে? রিয়েলি? আমি তো দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে রেডিওতে স্যাড সং বাজছে আর সবাই স্টেচো হয়ে শুনছে। কিন্তু এই মুহূর্তে আমার একেবারেই সময় নেই, প্লাস মোড নেই এসব শোনার। মমতা চৌধুরী হালকা চিৎকার করে বলে উঠেন রিদিমা। রিদিমা সেদিকে তোয়াক্কা না করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। রিদিমা চলে যাওয়ার পর মমতা চৌধুরী দিতি বেগমের দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি তোমার মেয়েটাকে মানুষ করতে পারলে না। রবিন তখন অসহায় চোখে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। দিতি বেগম ছেলের দিকে তাকিয়ে শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, একদিন তাই মনে হতো, কিন্তু আজ মনে হচ্ছে যদি ছেলেটাকেও ওই রকম অমানুষ করতে পারতাম তবে আজ এভাবে চুপ করে থাকত না, যে কারো রায় মাথা পেতে মেনে নিত না। রবিন উঠে দাঁড়িয়ে হাতের কাছের গ্লাসটা সজোরে আছাড় মারল। শান্তশিষ্ট ছেলের এমন কাণ্ডে পরিবারের সবাই অবাক। আফজাল সাহেব ও ছেলেকে আপাতত ঘাটাতে চাইলেন না। রবিন দ্রুত বাড়ি ত্যাগ করল। সবাই বুঝতে পেরেছে রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গেছে রবিন। কেউ ইচ্ছে করেই আটকায়নি তাকে। একে একে সবাই সবার কাজে বীরসমনে চলে গেল। থেকে যায় দেলোয়ার খান আর সিনথিয়া। তারা ব্যস্ত পরের প্ল্যান সাজাতে। তারেক সাহেব কিছু একটা আন্দাজ করে আফজাল সাহেবের কাছ থেকে জরুরি কাজের বাহানা দিয়ে তাদের বাড়ি থেকে বিদায় নিলেন। তার মতে কারো ফ্যামিলি ম্যাটারে না থাকাই উত্তম। তারেক সাহেবরা বাড়ির পথে থাকাকালীন সময়ে ইসুয়া তার বাবার উদ্দেশ্যে বলল, সামনেই মোড়ে আমাকে নামিয়ে দিও বাবা। নিশুয়া, এখন কই যাবি? ইসুয়া, কেন? ভার্সিটিতে। ঝুমা বেগম, আজ যেতে হবে না তোকে ভার্সিটিতে। তারেক সাহেব, মামুনি খুব প্রয়োজন না হলে আজ যেও না। আসলে সবাই আমরা একটু শকে আছি আফজালদের বাড়ির ঘটনাটা নিয়ে।
ইসুয়া বেশিক্ষণ থাকব না বাবা, জাস্ট দুটো ক্লাস অ্যাটেন্ড করব। তারেক সাহেব আর বাদ সাধলেন না মেয়েকে। ইসুয়াকে নামিয়ে দিয়ে তার পরিবার বাড়িতে ফিরে গেল। রাস্তার মোড়ে দাঁড়িয়েই রবিনের নাম্বারে প্রায় 8 থেকে 10টা কল দিল ইসুয়া। নাম্বারটা বন্ধ করে ফেলেছে রবিন। তারপর বাধ্য হয়েই শুভর নাম্বারে ট্রাই করল ইসুয়া। দুবার কল হতেই রিসিভ হয়েছে। শুভ HLW কে বলছেন? ইসুয়া, আমি আপনাদের ইসুয়া ম্যাম। শুভ ইসুয়ার কল দেখে অবাক হল, আপনি এত সকাল সকাল? ইসুয়া, রবিন কি আপনাদের সাথে আছে? শুভ, না তো, আমি আর নয়ন তো এখনো বাসা থেকে বেরই হয়নি। ইসুয়া, ওহ আচ্ছা। শুভ, কেন? কোনো সমস্যা? ইসুয়া, না, আসলে তেমন কিছু না। শুভ, আপনার কোনো সমস্যা না থাকলে বলতে পারেন আমাকে কি হয়েছে? ইসুয়া খানিকক্ষণ ভেবে কোনো উপায় না পেয়ে শুভকে সবটা খুলে বলল। সত্যি বলতে রবিনের এরকম পাগলামিতে ইসুয়ারও এখন খুব চিন্তা হচ্ছে। শুভ সবটা শুনে বলল, কোনো চিন্তা করবেন না, আমি আর নয়ন দেখছি। রবিনকে পেলেই আপনাকে জানাব। ইসুয়া, হ্যাঁ প্লিজ দেখুন না, আর আমাকে একটু ইনফর্ম করে দিবেন। শুভ, ওকে। ইসুয়া ফোন রেখে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। রিদিমা অফিসের জন্য নিজেকে তৈরি করছিল। আজ প্রথম দিন নিজেদের কোম্পানিতে জয়েন করার। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ঠোঁটে লিপস্টিক চালাতে চালাতেই কল রিসিভ করে। রিদিমা HLW। সাদ, ওই গুন্ডি কোনো খবর দিল না যে আর? তোর দাদিমা কেমন আছে? রিদিমা আছেন এখন ভালোই। সাদ, তাহলে তুই আবার ব্যাক করছিস নাকি রিদ? রিদিমা, না রে, আমার এবার যেতে একটু সময় লাগবে। একটা ঝামেলার সম্পূর্ণ শেষ করে তবেই ফিরব। সাদ, ওহ। রিদিমা, আর কিছু বলবি? আসলে আমার অফিসে যেতে লেট হয়ে যাবে। সাদ, সে কি রে, তুই আজই অফিস জয়েন করছিস? রিদিমা, আমার পক্ষে 1 মিনিট নষ্ট করার কোনো মানে হয় না। সাদ, তা বটে। তুই যে। রিদিমা, আমার ব্যাপারে সকল ডেসক্রিপশন তোর কাছে পড়ে এসে শুনছি, এখন রাখো। আমার দেরি হয়ে যাচ্ছে বললাম না। সাদ, ওকে ওকে, টেক কেয়ার। সাদ কলটা রাখতেই রেহানা বেগম এসে পাশে বসলেন। রেহানা বেগম সত্যিই একদম অন্যরকম মেয়েটা। সাদ হেসে, মেয়ে বল না মা, তুমি যেচে তোমার ছেলেকে একটা জমের খাঁচায় ঢুকিয়েছ। রেহানা বেগম, এমন জমের হাতে তোকে ছেড়ে যেতে পারলে আমি মরেও শান্তি পাব। সাদ ওয়াশরুমের দিকে যেতে যেতে, আগে এসব ফালতু কথা বলা বন্ধ করে আমাকে একটু শান্তি দাও। রেহানা বেগম, কয়টায় ফ্লাইট? বললি না তো। সাদ ভোর 5টায়। রেহানা বেগম, তোর সব গোছানো আছে তো? সাদ হুম। রেহানা বেগম, আচ্ছা আমি গেলাম, একটু ঘুম দেই। প্লেনে উঠেই নয়তো মাথা ধরবে। এদিকে রিদিমা পার্স নিয়ে মাত্রই রুম থেকে বের হবে তখনই তার রুমের দরজায় এসে দাঁড়ায় দিতি চৌধুরী। রিদিমা মায়ের দিকে ভ্রু কিঞ্চিত করে তাকিয়ে বলল। রিদিমা, কিছু বলবে মম? দিতি বেগম, হুম, রবিনের ব্যাপারে। রিদিমা, এখন হাতে একদম সময় নেই, রাতে এসে শুনছি। দিতি বেগম ভালো করেই জানেন তার মেয়ের কাছে কাজটা সবকিছুর ঊর্ধ্বে। তাই সংক্ষেপে তিনি বললেন, ততক্ষণে কি খুব বেশি দেরি হয়ে যাবে না? রিদিমা কপাল চুলকে বলল, আমার ধারণা আজকের মধ্যে দেরি নয়, বরং সব ঠিক হয়ে যাবে। আমার সাথে যেটা হয়েছে, আমি যেটা হারিয়েছি, সেটা আমার ভাই হারাবে বলে আমার মনে হয় না। দিতি বেগম, আজও তাকে ভুলতে পারিসনি? রিদিমা তাগাদা দিয়ে বলল, ওপপ মম, তোমার জন্য আমার এবার সত্যিই দেরি হচ্ছে। রিদিমা দিতি বেগমকে এড়িয়ে রুম থেকে বের হয়ে গেল।
দিতি বেগম বুঝলেন যেখানে রিদিমা বলেছে ঠিক হয়ে যাবে সেখানে কিছু তো একটা হবে। তাই তিনি মাথায় আর চাপ নিলেন না। রিদিমা ড্রয়িং রুম ফেরিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে তখনই সোফায় বসে থাকা আফজাল সাহেব আর দেলোয়ার খান হাঁক ছাড়লেন। দেলোয়ার খান, রিদিমা মামনি, কোথাও যাচ্ছ নাকি? রিদিমা জি, অফিসে। আফজাল সাহেব আজকেই? রিদিমা হ্যাঁ, কেন কোনো সমস্যা? দেলোয়ার খানের কপালে চিন্তার ভাঁজ পড়ে হালকা কেশে বললেন, তুমি দেশে ফিরেছ, 2 দিন রেস্ট নাও, তারপর না হয় শুরু করবে। রিদিমা আমি আর 2 দিন রেস্ট? হাহা হাহা। আফজাল সাহেব কোনো সমস্যা তো নেই, তবুও যদি। রিদিমা ভ্রু কুঁচকে তবুও কি? দেলোয়ার খান আসলে মামুনি তুমি এতদিন পর এসেছ, অফিসটাকে তোমার জন্য একটু সাজাতাম, তোমাকে স্বাগতম জানানোর জন্য। রিদিমা অফিস কর্মক্ষেত্র, ওটা স্বাগতম জানানোর জায়গা নয়। আফজাল সাহেব আচ্ছা মামুনি তুই যা, আমরা ও অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছি। রিদিমা ওয়েট ড্যাড, তোমরা এখনো বাড়ির জামা কাপড় ছাড়োনি, ড্রেস আপ করে অফিসে যেতে যেতে অফিসের হাফ আওয়ার শেষ হবে। আফজাল সাহেব আর দেলোয়ার খান রিদিমার কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এমন স্ট্রিট নিয়ম তারা সত্যিই আজ অবধি মেনে চলেনি। আফজাল সাহেব মানে? রিদিমা আজ অফিসটা আমি সামলাই, তোমাদের যেতে হবে না, তোমরা বরং কাল যেও। দেলোয়ার খান তুমি নতুন যাচ্ছ, আমরা গেলে তোমার একটু হেল্প হতো। রিদিমা সন্দেহের দৃষ্টিতে দেলোয়ার খানের দিকে তাকিয়ে আমি সবটা ম্যানেজ করে নিতে পারব, আপনাকে এত ভাবতে হবে না, আজ বরং আপনারা হলিডে উপভোগ করুন। কথাটা বলেই রিদিমা বেরিয়ে গেল। আফজাল সাহেব দেলোয়ার খানের দিকে তাকিয়ে বলল, বুঝলে দেলোয়ার, আমার পুচকে মেয়েটা সব সামলাতে শিখে গেছে। দেলোয়ার খান তখন কপালের ঘাম মুছতে ব্যস্ত। কঠিন চিন্তায় আজ তার লাঞ্চ হারাম হয়ে যাবে মনে হচ্ছে। ইসুয়া ভার্সিটির ক্যাম্পাসে অন্য মনস্ক হয়ে বসেছিল। হঠাৎ ফোনের রিংটনের আওয়াজে ধ্যান ভাঙে তার। ইসুয়া চট জলদি ফোন রিসিভ করল। ইসুয়া হ্যালো। নয়ন আপনি কোথায় ম্যাম? ইসুয়া আমি ভার্সিটিতে, রবিনের কোনো খোঁজ ফেলেন? নয়ন আমি আপনার ফোনে একটা লোকেশন দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। ইসুয়া কিছু বুঝে ওঠার আগেই ফোনটা কেটে গেল। বেশিক্ষণ সময় নিল না সে। রবিনের দেওয়া সেই কালো শাড়ির কুচিগুলো হাত দিয়ে হালকা তুলে ফোন হাতে বেরিয়ে আসলো ভার্সিটি থেকে। তারপর নয়নের দেওয়া অ্যাড্রেসে পৌঁছাতে মনস্থির করল। নয়ন, শুভ আর রবিনের অট্টহাসিতে ভেঙে পড়বে যেন 2 কামরার এই কাজী অফিসটা। রবিন নয়নের কাঁধে কিল মেরে বলল, রবিন গুড অ্যাক্টার্স তোরা। শুভ, তোর জন্য কলিজা কাটতে পারি দোস্ত, এ আর এমন কি? রবিন, তাহলে কেটে ফেল। শুভ নয়নের দিকে তাকিয়ে যা তো পাশের বাজার থেকে 1 কেজি আস্ত গরুর কলিজা আর একটা ছুরি নিয়ে আয়। রবিন কপাল কুঁচকে, মানে? শুভ, কলিজা বলেছি, কার কলিজা সেটা বলিনি। রবিন, শালা হারামির বাচ্চা। 3 বন্ধু আবারও উচ্চ হাসিতে মেতে উঠেছে। ততক্ষণে ইসুয়ার রিকশা এসে দাঁড়ায় কাজী অফিসের সামনে। নয়নের নাম্বারে আবারও কল করল ইসুয়া। নয়ন ইসুয়ার কল দেখে কাজী অফিসের জানালা দিয়ে বাইরে তাকাল। রবিনের দিকে তাকিয়ে বলল, দোস্ত এসে গেছে, এবার কি করব? রবিনরা আগে থেকেই সবকিছু তৈরি করে রেখেছে। কাজী অফিসের বোর্ড পাল্টে একটা ক্লিনিকের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল কাজী অফিসের বাইরের দেয়ালে। নয়ন ছুটে এলো বাইরে। নয়নকে এভাবে ছুটে আসতে দেখে ইসুয়া চটজলদি করে রিকশা থেকে নামল। ইসুয়া, রবিন কোথায়? কোনো খোঁজ পেলেন? নয়ন, ভিতরে আসুন তো আগে।
ইসুয়া ক্লিনিক দেখে আঁতকে ওঠে। তারপর কাপা কাপা কণ্ঠে বলে, সিরিয়াস কিছু? নয়ন দুঃখীভাব করে, প্লিজ জলদি আসুন। ইসুয়া আর নয়ন ছুটে আসে ক্লিনিকের ভিতরে। ইসুয়ার অজান্তেই তার সারা শরীর কাঁপতে থাকে। ভিতরে ভিতরে ভয় এসে বাসা বাঁধতে থাকে। ক্লিনিকে ঢুকেই রবিনকে রক্তাক্ত অবস্থায় বেডের উপর পড়ে থাকতে দেখে ঘাম ছুটল ইসুয়ার। ইসুয়া, কি হয়েছে ওনার? শুভ কান্না জড়িত কণ্ঠে, অ্যাক্সিডেন্ট করেছে। ইসুয়া ছুটে এসে রবিনের পাশে বসে, এখানে কেন এনেছেন ওনাকে? হসপিটালে নিয়ে চলুন। নয়ন আর শুভ ইসুয়ার কথায় আটকে গেল। অতঃপর আমতা আমতা করে শুভ বলল, জরুরি ট্রিটমেন্ট দরকার। কাছেই ক্লিনিকটা ছিল, তাই নিয়ে এসেছি এখানে। ইসুয়া আর শুভ নয়নদের কথার মাঝেই একজন দাড়িওয়ালা হুজুর মতো করে লোক এসেছেন কিছু পেপার নিয়ে, গায়ে সাদা এপ্রন। লোকটাকে দেখে কেমন কেমন লাগছে। লোকটা এখানে পেশেন্টের কনেকে? শুভ আর নয়ন দুজন দুজনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ইসুয়া লোকটার কথায় ক্ষেপে যায়। ইসুয়া তেরে এসে, এখানে একজন মারা যাচ্ছে আর আপনি তার কনে খুঁজছেন? আপনি কি রোগী দেখতে এসেছেন নাকি বিয়ে পড়াতে? হাতুড়ি ডাক্তার তার নাকি আপনি? শুভ পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে। ইসুয়ার দিকে তাকিয়ে বলে, ম্যাম আপাতত মাথা ঠান্ডাক্তার রেখে আগে কি বলতে চায় শুনুন। লোকটা আসলে আমি বলতে চাচ্ছি, পেশেন্টের বাড়ির লোক কে আছেন? ইসুয়া, জি বলুন। লোকটা ফর্মটা ফিল আপ করে নিচে একটা সই করে দিন তো। ইসুয়া আর কথা না বাড়িয়ে ডাক্তার তার যেভাবে যেভাবে বলল সব ঠিকঠাক মতো পূরণ করল। তারপর লোকটা, শুভ আর নয়ন একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে উঠল। ইসুয়া ভ্রু কুঁচকে তিনজনের দিকে তাকিয়ে আছে। ইসুয়া মানে কি? পিছন থেকে রবিন সোজা হয়ে দাঁড়িয়ে ইসুয়ার কাছাকাছি এসে ওর মাথায় শাড়ির আঁচল তুলে দিতে দিতে বলল, মানে হচ্ছে এখন থেকে আপনি আমার রেজিস্ট্রি করা বউ মিস অধ্যাপিকা। রবিনকে এভাবে দেখে রাগে ক্ষোভে বিস্ময় নিয়ে ইসুয়া রবিনের গালে একটা চড় বসিয়ে দিল। রবিন বেচারা কিছুই হয়নি এমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। ইসুয়া চিৎকার করেছি, এভাবে চিট করবেন কখনো ভাবিনি। এতদিন যত পাগলামি করেছেন সব মেনে নিয়েছি, আর আজ তো লিমিট ক্রস করেই ফেলেছেন। রবিন কিছু বলতে যাবে তার আগেই ইসুয়া বলে উঠল, আর কখনো আমার সামনে আসবেন না। রবিন, শুভ আর নয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। ইসুয়া কাজী অফিস থেকে বের হতে নিলে রবিন পিছন থেকে বলে উঠল, সন্ধ্যায় আসছি, তৈরি থাকুন বাড়িতে গিয়ে। এখন আমার জোর করার সম্পূর্ণ রাইট আছে। বাড়াবাড়ি করবেন না, নয়তো হিতে বিপরীত হবে। ইসুয়া পিছনে ফিরে থ্রেড দিচ্ছেন। রবিন যাই ভাবেন। ইসুয়া রেগে বেরিয়ে গেল। বাড়িতে ফিরে টানা 1 ঘন্টা শাওয়ার নিতে হবে। কি করে কেউ কারো জীবন নিয়ে এত বড় চিট করতে পারে ভেবে পাচ্ছে না ইসুয়া। ইসুয়া চলে যাওয়ার পর শুভ আর নয়ন রবিনের দিকে তাকিয়ে বলল, দোস্ত এভাবে ঠকিয়ে বিয়ে করাটা কি উচিত হলো? রবিন, তোরা এত প্যারা নিস না, আমার উপর ছেড়ে দে সব। নয়ন, 2 পরিবারের লোকদের সামলাতে পারবি তো? রবিন, আমার বাম হাতের কাজ এটা। শুভ, দেখ আগে পানি কতটুকু গড়ায়। রিদিমাকে দেখে প্রথম দিনেই অফিসের কর্মচারী গণ ভয়ে তটস্থ। রিদিমা তার চেম্বারে বসে ম্যানেজার আসিফ সাহেবকে দেখা করতে বললেন। আসিফ সাহেব, আসবো ম্যাডাক্তার? রিদিমা, ইয়েস কাম ইন। আসিফ সাহেব ডেকেছেন ম্যাডাক্তার? রিদিমা হাতের এক গাদা ফাইল আসিফ সাহেবের দিকে ছুঁড়ে মেরে চেঁচিয়ে বলল, এসব কি? হিসেবের এত গোলমাল? কত কোটি টাকা মেরে খেয়েছেন সবাই? আসিফ সাহেব, আসলে ম্যাডাক্তার। রিদিমা, কিচ্ছু শুনতে চাই না আমি,
বিকেলের মধ্যে সব হিসাব হয়তো ঠিকঠাক করে বুঝিয়ে দিবেন, নয়তো জব ছাড়ার প্রস্তুতি নিন। আসিফ সাহেব কতগুলো অপমান নিয়ে রিদিমার চেম্বার থেকে বেরিয়ে আসলেন। রিদিমার চেম্বার থেকে বেরিয়ে কল দিল দেলোয়ার খানের নাম্বারে। স্যার, ম্যাডাক্তার তো হিসাব চাইছেন। দেলোয়ার খান আর কিছু বলেছে? আসিফ সাহেব, আমি বেশিক্ষণ সামলাতে পারবো বলে মনে হয় না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আসুন। দেলোয়ার খান, আচ্ছা আমি আসছি। আর কিছুক্ষণ হ্যান্ডেল করো। আসিফ সাহেব, জি। কল কেটে আসিফ সাহেব ব্যস্ত হয়ে পড়লেন হাতের ফাইলগুলো নিয়ে। আজ আর কারো রক্ষা নেই, ভালোই বোঝা যাচ্ছে। চলবে।